যারাই সংস্কারের কথা বলে, সংস্কারতন্ত্রের কথা বলে, তারা ওই যারা পালিয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্যই এই সংস্কারতন্ত্রগুলো ধোয়া তুলছে। নেওয়াজ ভাই, আজকে সংবাদ সম্মেলনে জনাব ইশরাক হোসেন অনেক কথাই বলেছেন। একটা গুরুত্বপূর্ণ কথা যেটি শিরোনাম করেছে প্রথম আলো, মানে সরকারের নিরপেক্ষতার পর্দার পেছনে ঘাপটি মেরে থাকা অগণতান্ত্রিক শক্তির পরাজয় ঘটেছে। ওনার এই আন্দোলন এবং এই ব্যাপারে সরকারের অবস্থান সম্পর্কে বলেছে, মানে সরকারের নিরপেক্ষতার পর্দার পেছনে ঘাপটি মেরে থাকা অগণতান্ত্রিক শক্তি। তার মানে হচ্ছে এই সংকট তৈরি বা জিয়ে রাখা বা টিকে রাখার ক্ষেত্রে সরকারের পেছনের অগণতান্ত্রিক শক্তি আসলে এটা কারা, আমরা কি বুঝতে পারি? ধন্যবাদ আপনাকে। ইশরাক হোসেন যথার্থ বলেছে এই কারণে, ধরেন এটি একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য আছেও, এখনো উদ্দেশ্য আছে, মানে এই সংকটটি তৈরি করা এবং জিয়ে রাখার ক্ষেত্রে। হ্যাঁ, ডেফিনেটলি ইশরাককে যাতে শপথ না নিতে পারে। কারণ একটি হচ্ছে ইশরাক হোসেন, জনাব ইশরাক হোসেন হচ্ছে আমাদের তারুণ্যের প্রতীক। তরুণদের যে সাধারণ সম্পাদক যে বলেছেন যে ইশরাক অত্যন্ত জনপ্রিয় তরুণদের ভিতর। সিটি, তার বাবা মেয়র ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, এবং ঢাকা মহানগরীতে তাদের পারিবারিকও একটা ঐতিহ্য রয়েছে। তো সে আলোকেই জনাব ইশরাক এবং কমিশনারদের ভিতর, নাগরিকদের ভিতর একটা জনপ্রিয়তা ইশরাকের রয়েছে। তো ইশরাককে যদি মেয়র হিসাবে মানে শপথ নয়, তাহলে তারা যা ইচ্ছা তা করতে পারবে না। আপনি ইতিমধ্যে জানেন যে একটি প্রবীণ রাজনীতিবিদ ছিলেন, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন যে আহসান আরিফ সাহেব, উনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ওনাকে সরিয়ে একটা ছোট্ট বাচ্চাকে নমিনেশন দিয়ে তারপর মানে মেয়রের এলজিআইডি মন্ত্রী হিসাবে, উপদেষ্টা হিসেবে তাকে, এত বড় মন্ত্রণালয় তাকে দেওয়ার পেছনে রাশেদ খান যেটা বলছিলেন, ডেফিনেটলি হ্যাঁ, একটা উদ্দেশ্য রয়েছে, সরকারি অবস্থানে থেকে ওনারা দল করেছেন বা চালাচ্ছেন সেই উদ্দেশ্যে। হ্যাঁ, একটা অসৎ উদ্দেশ্য তো অবশ্যই আছে। এবং আমরাও জানতেছিলাম যে কমিশনারগুলোকে তারা মেয়র দিবেন, মানে প্রশাসক নিয়োগ করে তাদের সেই ভিত্তিটুকু তারা পলিটিক্যাল যে রাজনৈতিক যে প্রতিষ্ঠিত হওয়া সেগুলো সেই মাধ্যমে করবেন। আর ইশরাককে যদি মেয়র হিসেবে শপথ দেয়, তাহলে কিন্তু সে আশা ভরসা না, উনি নষ্ট হয়ে যাবে। শহরের দুটি সিটি কর্পোরেশনের একটার মেয়র হবেন, কিন্তু তারা তো মন্ত্রণালয়ের বসে আছে না, মেয়র তো মাঠ পর্যায়ে, স্থানীয় সরকারটা তো মাঠ পর্যায়ে। হ্যাঁ, এটা একটা গুরুত্ব। না, গোটা ঢাকা শহরের একাংশ ইশরাক হোসেনের নেতৃত্বে চলে যেত যদি উনি শপথ করে। আর দক্ষিণটাই মূলত রাজনীতির যে মূল কাঠামো, মানে প্রাণ শক্তি, সেটা কিন্তু দক্ষিণেই। সব পুরান ঢাকাটা দক্ষিণে, তো যার কারণে ওইখানে কিন্তু রাজনীতিক একটা শক্তিশালী মেয়র হলে মানে ঢাকা শহর বিএনপির না, মেয়র মানে ধরেন কমিশনারগুলো তো আমাদের ছিল, সবগুলা কমিশনারই তো বিএনপির ছিল, কিন্তু এবং তার আশেপাশে যেগুলো দেখবেন কমিশনার সবগুলা কমিশনার। তো কমিশনার তারা ওইগুলো চাচ্ছিল এই কমিশনারগুলো না দিয়ে তাদের কিছু লোক, সিলেক্টেড লোকগুলাকে প্রশাসক হিসেবে ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়ার জন্য। যদি হ্যাঁ, সেগুলো ইশরাক যখন কোর্টের থেকে রায় আসলো, তখন তাদের সেই পরিকল্পনা নষ্ট হয়ে গেল, যার কারণে তাকে সিদ্ধান্ত নিয়েছে যে ইশরাককে দেওয়া যাবে না। এটা তো অবশ্যই রাজনৈতিক একটা উদ্দেশ্য ছিল। আচ্ছা দেখেন, সাধারণ সাহেব রাশেদ সাহেব যেটা বলেছেন, নুরুল আমরা একসাথে জেলে ছিলাম, কী পরিমাণে নির্যাতনের শিকার হয়েছে সেটা আমিও ছিলাম, তার সাথে একসাথেই ছিলাম আমরা একটা সেলে, এবং কোর্টে যে রিমাইন্ডার নেয় তখন আমিও ছিলাম সেখানে। তো ওই যে তারা বলেন যে তারা এবং আমাদেরকে যেভাবে চোখ মুখ বেঁধে নির্যাতন চালিয়েছেন এবং জিজ্ঞাসাবাদ করেছে, এটা তো আনবিলেবল। এটা কোনো গভর্নমেন্ট কোনো এইগুলো কাজ করতে পারে না। তারপর আমরা অনেকের লাজ লজ্জার কারণে আমরা হয়তো অনেকে বলিনি, কেউ বলছে কেউ বলিনি যে পিটাইসি করছে, নির্যাতন করছে, চর্চা চালিয়েছে। আমি 22 থেকে আমরা সবাই একসাথে আমরা 6 তারিখে বের হয়েছি। এই যারা পালিয়েছে তারপরের দিন আমরা বের হয়েছি। যারা বলে আসলে বিএনপি একটা সর্ববৃহৎ দল বাংলাদেশের, আমরা আসলে ছোট ছোট যারা ছাত্র ভাইয়েরা রয়েছে উপদেষ্টা হিসাবে, তাদেরকে ধরেন আমরা এর আগে একটা অভ্যুত্থান হয়েছিল 90-তে, তখন আমরা ছিলাম, কিন্তু আমরা তো ছাত্রকে উপদেষ্টা করা হলো, তখন তো বিএনপির বা গণ অধিকার পরিষদ কারোই তো কোনো আপত্তি ছিল না। না, আপত্তি আসলো যে রাশেদ সাহেব যেটা বলেছেন, তখন দুইজনকে করা, এটা তখন প্রথম দুইজন, তখনই ওই যে জাতীয় সরকার যদি একটা ওইভাবেই হতো, কিন্তু তখন ওইভাবে বিষয়টা মানে নেওয়া হয়নি। কিন্তু এটাও আমরা শুনেছি এই এনসিপির পক্ষ থেকে যে জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি রাজি হয় নাই। না, বিএনপি ওইভাবেই করে নাই আর কি, এভাবে বিষয়টা গভীর চিন্তা করে নাই। হ্যাঁ, গভীরভাবে হয়তো বিএনপি চিন্তা করে নাই যে এইভাবে এই ঘটনাগুলো ঘটবে। তো আমরা কি দেখলাম, জাতিসংঘে দেখলাম মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হলো। তারপরে দেখলাম একজন প্রেস সচিব বললেন যে নেক্সট প্রাইম মিনিস্টার,
যে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা। হ্যাঁ, তারপরে তো একের পর এগুলা হাসান আরিফ সাহেবকে সরিয়ে, না উনি তো মারা যাওয়ার পরে না মারা যাওয়ার পর না, মারা যাওয়ার আগেই দিছিলেন, মারা যাওয়ার আগে। মারা যাওয়ার আগে দিছেন। পরে হাসান আরিফ সাহেবকে বিমানমঞ্চে দিলেন, ওনাকে পিছিয়ে নিলেন। তখন এটা সেকেন্ড ইটো এলজিআইডি মিনিস্ট্রি তো অনেক সর্ববৃহৎ মন্ত্রণালয়, পিএম এর পরেই এইটা। তো যাই হোক, ওনাকে যখন দিলেন তখনই তো আমরা বুঝতেছিলাম যে এক অসৎ উদ্দেশ্য রয়েছে এখানে। তো ধরেন এই যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করলাম, এটা কি 16 দিনের আন্দোলনের ফসল? নিশ্চয়ই না, এটা রাশেদ খান ব্যাখ্যা করেছেন, এটা হ্যাঁ, সবাই জানে। সুতরাং এবং এই না, না, ইতিহাস নিশ্চয়ই এক সময় লিখিত হবে, তখন না, তা তো কে কি অবশ্যই। দাবি করলো সেটা না, নিশ্চয়ই না, ইতিহাসে আসবে। তো এতদিন ধরেন সত্য যে জিনিসগুলো হচ্ছে এগুলা নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করার জন্যই কিন্তু এইগুলো প্রক্রিয়াগুলো হচ্ছে। এই সংকটে কি বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে না কোনোভাবে? দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, না আমি এই যে সারা দেশই তো ক্ষতিগ্রস্ত। নগর দেখেন, ভবন কেন্দ্রিক সংকট, আপনি দেখেন এই যে আপনি যে কিছুক্ষণ আগে আমাকে বলেছিলেন যে প্রশাসক তো ছিল, আপনি দেখেন সরকারও তো আছে, অ্যাডভাইজাররা রয়েছে না। আপনার একটা জায়গায় কোথাও কোনো সমস্যা ছাড়া আছে? প্রত্যেকটা জায়গায় তো সমস্যা, যেই সেক্টরে যাবেন, স্বাস্থ্য খাতে যাবেন, শিক্ষা খাতে যাবেন। আমি কিছু শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে আমাকে নিয়োগ দিয়েছিল, সেখানে দেখলাম শিক্ষাকে ধ্বংস করে ফেলছে। মানে আদব কায়দা যা ছিল, সভ্যতা, ধর্মীয় মূল্যবোধ সাথে শুরু করে সব কিছু নষ্ট হয়ে গেছে। মানে শিক্ষার তো কিছু নাই, ধ্বংস করে ফেলছে। আপনি বিচার বিভাগ, সে বিচার বিভাগে একই প্রক্রিয়া চলছে, একই মানে বিগত দিনে যেভাবে চলছে এখনও কিন্তু সেভাবে চলছে, কোনো কিছু চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, এবং তারা দৃশ্যমান সংস্কারটা কি হয়েছে আপনি এখন বলেন তো? পর্যন্ত তো কোনো একটা সংস্কার দেখেছিলাম যে পুলিশের ড্রেসটাও কিন্তু বাস্তবায়ন হয়নি, এটি সংস্কারের ভিতরে পড়ে। তাদের সংস্কার এই 17 বছর শুনলাম গণতন্ত্র পরিবর্তে উন্নয়নতন্ত্র, এখন নতুন করে আমাদের শুনতে হচ্ছে, 10 মাস যাবত শুনছি গণতন্ত্র লাগবে না, সংস্কারতন্ত্র। হ্যাঁ, তো সুতরাং যারাই সংস্কারের কথা বলে, সংস্কারতন্ত্রের কথা বলে, তারা ওই যারা পালিয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্যই এই সংস্কারতন্ত্রগুলো ধোয়া তুলে নিয়ে আসছে। তার কারণ হচ্ছে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আজকে বাংলাদেশের নির্বাচনহীনতার কারণে কিন্তু প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন চরম ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে ডে বাই ডে। এই যে কিশোর গ্যাং বলেন, তারপরে যে চুরি ডাকাতি ছিনতাই অহরহ হচ্ছে, কেউ কোনো কাজ করতে পারছে না। মাঠে কিন্তু সেনাবাহিনীও রয়েছে, তারপরে কিন্তু কন্ট্রোল হচ্ছে না। হ্যাঁ, সুতরাং প্রত্যেকটা জায়গায় কিন্তু মন্ত্রণালয় বলেন আর অধিদপ্তর বলেন, কোথাও কোনো কাজ হচ্ছে না। কিন্তু অহরহ, কালকেও মনে 5 জন মারা গিয়েছে করোনায়, ডেঙ্গুতে, চিকুনগুনিয়া, মশা তো থাকাই যায় না, রাস্তাঘাট ভাঙাচোরা, কোনো ধরনের কোনো কাজ হচ্ছে না। তো সোজা যায়, এটা পলিটিক্যাল লোক যেভাবে কাজ করতে পারবে, পলিটিক্যাল মেয়র, প্রশাসক সেগুলো পারবে না, তারা রিস্ক নিবে না, যাচ্ছে নিচ্ছেও না। সেই জন্য তো তারা অস্থায়ী অন্তর্বর্তীকালীন। না, তারপরে তো তাদের তো এখনো তো কোনো 10 মাস হয়ে গেল, আরও তো 3টা নির্বাচন হয়েছিল। লতিফুর রহমান সাহেব ছিলেন, শাহাবুদ্দিন সাহেব ছিলেন, হাবিবুর রহমান ছিলেন, 3 মাসের ভিতর সংস্কার করে। ওনারা সংস্কারের কথা বলেন, সংস্কারের উপকার তো ওনাদের সময়টা এই সময়টা তো এক না। যেমন মানে অভ্যুত্থান পরবর্তী একটি সময়, আর ওগুলো ছিল হ্যাঁ 90-এর অভ্যুত্থানের পরবর্তী। এর পরেরগুলো যেই বাস্তবতায় ওনারা দায়িত্বে এসেছেন সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী এবং যেই পরিস্থিতিতে ওনারা নির্বাচন করেছেন, সেটার সাথে কি এখনকারটা মেলে? না, সেটা কি আপনার 10% কি দৃশ্যমান আমরা সংস্কারটা কি দেখলাম? কোনো সংস্কার নেই। সংস্কার দেখলাম যারা বিদেশি ছিল তাদেরকে অ্যাডভাইজার করা, বাংলাদেশেও তো ছিল। আচ্ছা দেখেন, হারবার্ড কিংবা অক্সফোর্ডে যদি আমরা একটা ওইখানে বসে চিন্তা করি, আমাদের বাংলাদেশের সাথে মিলবে? আমরা সংস্কারের প্রশ্ন যেহেতু এসেছেন, সংস্কার প্রশ্নে আর সংস্কারের রূপকার হচ্ছে বিএনপি, এবং সংস্কারের রূপকার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সংস্কারের রূপকার হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সংস্কারের রূপকার হচ্ছে দেশ তারেক রহমান।